প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। করোনা ভাইরাস কোভিড-19 এই ক্রাইসিসের মধ্যে আমাদের অনলাইন স্টাডি কমিউনিকেশন টু EEE এই কোর্সটির প্রথম লেকচার মডিউল আমি আপলোড করছি এবং আজকে আমাদের লেকচার 2 মডিউলের যে টপিকগুলো আমরা নিয়ে আলোচনা করব সেটি শুরু হচ্ছে রেডিও ট্রান্সমিশন টেকনিক নিয়ে। রেডিও ট্রান্সমিশন টেকনিককে আমরা ইউজুয়ালি বলে থাকি ট্রান্সমিশন মোড। ট্রান্সমিশন মোডের তিন ধরনের ট্রান্সমিশন মোড রয়েছে। একটি হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। সবার প্রথমে প্রথম ট্রান্সমিশন মোড অর্থাৎ সিমপ্লেক্স নিয়ে আমরা আলোচনা করতে চাই। সিমপ্লেক্স মোড অফ কমিউনিকেশন হচ্ছে ইউনিডিরেকশনাল, অর্থাৎ এক ডিরেকশনে ট্রান্সমিশনটি হয় এবং এক্ষেত্রে আমাদের দুটি নোডে যে আলাদা দুটি ডিভাইস আছে, সেই দুটি ডিভাইস একটি ট্রান্সমিটার হিসেবে কাজ করে এবং অন্যটি রিসিভার হিসেবে কাজ করে। যেমনটি আমরা ফিগারে দেখতে পাচ্ছি, এক্ষেত্রে নোড এ, ডিভাইস এ এটি ট্রান্সমিটার হিসেবে কাজ করছে এবং নোড বি এটি রিসিভার হিসেবে কাজ করছে। এবং এই সিমপ্লেক্স মোড অফ কমিউনিকেশনের কিছু উদাহরণ দেওয়া আছে এখানে, যেমন বই, নিউজ পেপার, টেলিভিশন এবং রেডিও। আমি ইতিমধ্যে বলেছি সিমপ্লেক্স মোড অফ কমিউনিকেশন হচ্ছে ইউনিডিরেকশনাল এবং একটি ডিভাইস কেবলমাত্র ট্রান্সমিটার অথবা রিসিভার হিসেবে কাজ করতে পারে। যেমন আমরা যদি টেলিভিশনের কথা চিন্তা করি, তাহলে টেলিভিশন চ্যানেলগুলো যখন ট্রান্সমিট করা হয় তখন টেলিভিশন সেটগুলো কেবলমাত্র রিসিভার হিসেবে সেই ট্রান্সমিশনকে রিসিভ করতে পারে, তারা ট্রান্সমিট করতে পারে না কিংবা ফিডব্যাক দিতে পারে না। অর্থাৎ বাই ডিরেকশনাল কমিউনিকেশন এক্ষেত্রে প্রযোজ্য নয়। একই কথা প্রযোজ্য হচ্ছে রেডিও রিসিভারের ক্ষেত্রে। রেডিও রিসিভারে কেবলমাত্র আমরা রিসিভ করতে পারি এবং রেডিও ট্রান্সমিশন যে ডিভাইসটি আছে সেটি ট্রান্সমিট করবে এবং রেডিও রিসিভারগুলো কেবলমাত্র রিসিভ করবে। এক্ষেত্রে ট্রান্সমিশনের ডিরেকশন হচ্ছে ট্রান্সমিটার থেকে রিসিভারের দিকে। এটি হচ্ছে সিমপ্লেক্স মোড অফ কমিউনিকেশন। সিমপ্লেক্স মোড অফ কমিউনিকেশনের আরেকটি উদাহরণ দেওয়া যায়, সেটি হচ্ছে পেজার। 1980-র দশকে পেজারটি অত্যন্ত জনপ্রিয় একটি ডিভাইস। যদিও পেজারে দুই ধরনের কমিউনিকেশনই সাপোর্ট করা যায়, একটি হচ্ছে সিমপ্লেক্স এবং অন্যটি হচ্ছে হাফ ডুপ্লেক্স। তবে সিমপ্লেক্স মোড অফ কমিউনিকেশনে সেক্ষেত্রে ট্রান্সমিটার থেকে ইউজারের কাছে একটি শর্ট মেসেজ ট্রান্সমিট করা হয়। ইউজার শুধুমাত্র সেই মেসেজটি রিসিভ করতে পারে, ইউজার সেই মেসেজের রিপ্লাই দিতে পারে না। এটি হচ্ছে সিমপ্লেক্স মোড অফ কমিউনিকেশন, যেটি পেজারে ব্যবহার করা হতো। এবার আমরা চলে আসব হাফ ডুপ্লেক্সে। ডুপ্লেক্স শব্দটির অর্থ হচ্ছে বাই ডিরেকশনাল, অর্থাৎ টু ওয়ে কমিউনিকেশন, এবং তার আগে হাফ শব্দটি যুক্ত করে এটির ক্যাপাসিটির কথা বোঝানো হয়েছে। অর্থাৎ এই যে টু ওয়ে কমিউনিকেট করব অথবা বাই ডিরেকশনাল কমিউনিকেশন, এই বাই ডিরেকশনাল কমিউনিকেশনের ক্যাপাসিটি কি সব সময় আমরা ব্যবহার করতে পারবো, একই সাথে আমরা ব্যবহার করতে পারবো, নাকি ভিন্ন ভিন্ন সময়ে আমরা ব্যবহার করতে পারবো? এটির উপর ভিত্তি করে ডুপ্লেক্সকে ভাগ করা হয়েছে দুটি ভাগে, একটি হচ্ছে হাফ ডুপ্লেক্স আর একটি হচ্ছে ফুল ডুপ্লেক্স। সবার প্রথমে আমরা আলোচনা করছি হাফ ডুপ্লেক্স নিয়ে। হাফ ডুপ্লেক্সের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ওয়াকি টকি। ওয়াকি টকি আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে ওয়াকি টকির প্রচলন ভীষণ জনপ্রিয় হয় এবং ওয়াকি টকিতে আমরা একই সাথে আমরা ট্রান্সমিট এবং রিসিভ করতে পারি। এটি একটি ট্রান্সিভার হিসেবে কাজ করে, অর্থাৎ ট্রান্সমিট এবং রিসিভ দুটি ওয়াকি টকির মাধ্যমে করা যায়, কিন্তু একই সময় নয়, ভিন্ন ভিন্ন সময়ে। অর্থাৎ এই ওয়াকি টকি হচ্ছে হাফ ডুপ্লেক্সের সবচেয়ে বড় উদাহরণ। আমরা যেমনটি দেখছি, প্রথমে যখন এই ওয়াকি টকিটি ট্রান্সমিটার হিসেবে কাজ করছে, তখন সিগন্যাল ট্রান্সমিশনের ডিরেকশন হচ্ছে ট্রান্সমিটার থেকে রিসিভারের দিকে। টাইম ওয়ানে ট্রান্সমিটার ট্রান্সমিট করবে এবং রিসিভার কেবলমাত্র রিসিভ করবে। এবং যখন সিগন্যাল ট্রান্সমিট করা হয়ে গেল, তখন যে ডিভাইসটি এতক্ষণ রিসিভ করছিল সে এখন ট্রান্সমিট করবে
এবং এই ডিভাইসটি এখন রিসিভ করবে, অর্থাৎ সিগন্যাল ট্রান্সমিশনের ডিরেকশন টাইম 2-তে হয়ে যাবে উল্টো, অর্থাৎ এটি বাই ডিরেকশনাল কমিউনিকেশনকে সাপোর্ট করে, কিন্তু একই সময়ে নয়, আলাদা আলাদা সময়ে। এবার আমরা যে মোড অফ কমিউনিকেশন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফুল ডুপ্লেক্স। আমরা এখানে ফুল ডুপ্লেক্সারের একটি ফুল ডুপ্লেক্সার দেখতে পাচ্ছি যেটি নোড 1 হিসেবে কাজ করছে, এবং এখানে আরো একটি ফুল ডুপ্লেক্সার দেখছি যেটি নোড 2 হিসেবে কাজ করছে। এই ধরনের কমিউনিকেশনে ট্রান্সমিটার এবং রিসিভার একই সাথে ট্রান্সমিট, যে কোনো একটি ডিভাইস একই সাথে ট্রান্সমিট এবং রিসিভ করতে পারে। যেহেতু এটি ডুপ্লেক্সার, সুতরাং এক্ষেত্রে ট্রান্সমিটার এবং রিসিভার দুটি সেকশনই একটি সিঙ্গেল প্যাকেজের আওতায় আছে, সে কারণে এদেরকে আমরা বলছি ট্রান্সসিভার, এবং তারা একই সাথে ট্রান্সমিট করতে পারছে বলে এদেরকে আমরা বলছি ফুল ডুপ্লেক্সার। আমরা যদি হাফ ডুপ্লেক্সের সাথে এর পার্থক্য করবার চেষ্টা করি, তাহলে হাফ ডুপ্লেক্সে আমরা দেখেছি যে বাই ডিরেকশনাল কমিউনিকেশন হয়তো হয়, কিন্তু একই সময় নয়, আলাদা আলাদা সময়ে ডিভাইসগুলো কখনো ট্রান্সমিট করতে পারে, কখনো রিসিভ করতে পারে, কিন্তু একই সময়ে ট্রান্সমিট অথবা রিসিভ দুটোই করতে পারে না। আর ফুল ডুপ্লেক্সারের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের মোবাইল ফোন, সেলুলার মোবাইল ফোন আমরা যেটি ব্যবহার করি, সেক্ষেত্রে একই সাথে দুজন ইউজার একই সাথে ট্রান্সমিট এবং রিসিভ দুটোই করার সামর্থ্য রাখে। এখানে রেডিও ট্রান্সমিশন টেকনিক নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইতিমধ্যে আমরা এই ফিগারটির সাথে পরিচিত হয়েছি। সিমপ্লেক্স মোড অফ কমিউনিকেশনে সেন্ডিং ডিভাইস কেবলমাত্র ট্রান্সমিট করে এবং রিসিভিং ডিভাইস কেবলমাত্র রিসিভ করতে পারে। ডুপ্লেক্সারে ডিভাইসগুলো ট্রান্সমিট এবং রিসিভ দুটো করারই ক্ষমতা রাখে, সেই জন্য এদেরকে আমরা বলি ট্রান্সসিভার। কখনো সে ট্রান্সমিট করবে এবং কখনো সে রিসিভ করবে, তবে একই সময়ে ট্রান্সমিট এবং রিসিভ করতে পারবে না। এটি হচ্ছে ফুল ডুপ্লেক্স নয়, এটি হচ্ছে হাফ ডুপ্লেক্স। অন্যদিকে ফুল ডুপ্লেক্সেরে আমরা দেখেছি যে ট্রান্সমিট এবং রিসিভ এই দুটি অপারেশন একই সাথে করা সম্ভব, এজন্য এদেরকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আমরা রেডিও ট্রান্সমিশন টেকনিকে আরো দুটি মেথড নিয়ে আলোচনা করতে চাই। এটি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং এবং টাইম ডিভিশন ডুপ্লেক্সিং। ডুপ্লেক্সিং আমরা ইতিমধ্যে বলেছি যে একই সাথে ট্রান্সমিট এবং রিসিভ দুটো করা যায় কিনা সেটির উপর ভিত্তি করে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স এই দুটি ভাগে ভাগ করা হয়েছে। ডুপ্লেক্সিং বলতে আমরা ট্রান্সসিভারের ক্ষমতাকে বলছি, অর্থাৎ একটি ডিভাইসের ট্রান্সমিট এবং রিসিভ দুটো করার ক্ষমতাকে আমরা বলছি ডুপ্লেক্সিং। প্রথমত আমরা চলে আসবো ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং এ। ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং এটি টু ওয়ে কমিউনিকেশনের জন্য, অর্থাৎ ট্রান্সমিট এবং রিসিভ করার জন্য দুটি আলাদা আলাদা রেডিও চ্যানেল ব্যবহার করে। এক্ষেত্রে আমরা দু ধরনের ফ্রিকোয়েন্সি চ্যানেল পাচ্ছি, একটি হচ্ছে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি চ্যানেল এবং অন্যটি হচ্ছে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি চ্যানেল। আমরা ইতিমধ্যে জানি যে আপলিঙ্ক বলতে আমরা মূলত এমএস থেকে বিএসএ, অর্থাৎ মোবাইল স্টেশন থেকে আমরা যখন বিটিএসএ সিগন্যাল পাঠাচ্ছি, অর্থাৎ একজন ইউজার, মোবাইল ফোন ইউজার যখন কল ইনিশিয়েট করছেন, তখন তিনি কলটি এমএস থেকে বিটিএসএ ফরওয়ার্ড করছেন। এ ধরনের চ্যানেলকে আমরা বলি আপলিঙ্ক চ্যানেল। এ ধরনের চ্যানেলকে অন্যভাবে ফরওয়ার্ড চ্যানেলও বলা হয় অথবা ডাউনস্ট্রিমও বলা হয়। অন্য একটি চ্যানেল হচ্ছে ডাউনলিঙ্ক চ্যানেল। আমরা ডাউনলিঙ্ক চ্যানেল বলতে যখন বিটিএস মোবাইল স্টেশনে কল ফরওয়ার্ড করে তখন সেটিকে আমরা ডাউনলিঙ্ক চ্যানেল বলি। এটির অন্য নাম হচ্ছে রিভার্স চ্যানেল। এই রিভার্স চ্যানেলটি তখনই ব্যবহার করা হয় যখন মোবাইল ফোন ইউজার কলটি রিসিভ করে, অর্থাৎ ফরওয়ার্ড চ্যানেল হচ্ছে যখন বিএস থেকে এমএস এ কলটি আসে, অর্থাৎ মোবাইল ফোন ইউজার যখন কল রিসিভ করে, এবং রিভার্স চ্যানেল হচ্ছে যখন একজন মোবাইল ফোন ইউজার বিটিএস এ কল ট্রান্সমিট করে।
এবং এই ধরনের এফডিডি অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং এ আমাদের পেয়ারিং অফ ফ্রিকোয়েন্সি হয়, অর্থাৎ এক জোড়া ফ্রিকোয়েন্সি চ্যানেল ব্যবহার করা হয়। এক জোড়া বলছি কেননা আপলিঙ্কের জন্য একটি ডেডিকেটেড চ্যানেল এবং ডাউনলিঙ্কের জন্য একটি ডেডিকেটেড চ্যানেল ব্যবহৃত হয় বলে এক জোড়া ফ্রিকোয়েন্সি চ্যানেল এক্ষেত্রে প্রয়োজন হয়, এবং এটি নিশ্চিত করে যে আমরা যাতে বোথ ওয়ে ডিরেকশনে অর্থাৎ বোথ ডিরেকশনে আমরা একই সাথে ট্রান্সমিট এবং রিসিভ দুটোই করতে পারি। এবং এই আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কে ইন্টারফিয়ারেন্স অ্যাভয়েড করার জন্য এক্ষেত্রে আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কে ফ্রিকোয়েন্সি গ্যাপ ব্যবহৃত হয়। এই ফ্রিকোয়েন্সি গ্যাপটি নিশ্চিত করে যাতে সেলফ ইন্টারফিয়ারেন্স না হয়ে যায়। আমরা ইন্টারফিয়ারেন্স জানি যে ইন্টারফিয়ারেন্স হচ্ছে আমাদের যে অপারেটিং ফ্রিকোয়েন্সি আছে সেই অপারেটিং ফ্রিকোয়েন্সির মধ্যে যদি আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি চলে আসে তখন সেটি হয়ে যায় ইন্টারফারেন্স, অর্থাৎ একটি ফ্রিকোয়েন্সির সাথে আরেকটি ফ্রিকোয়েন্সি যদি মিশে যায় তখন ইন্টারফারেন্স তৈরি হয়। অর্থাৎ আমি যে ফ্রিকোয়েন্সি রেঞ্জে অপারেট করছি সেখানে যদি আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি চলে আসে তখনই মূলত ইন্টারফারেন্স তৈরি হয়। আর এই ইন্টারফারেন্স অ্যাভয়েড করার জন্যই মূলত এফডিডিতে ফ্রিকোয়েন্সি গ্যাপটি ব্যবহৃত হয়। এফডিডি বলতে আমরা বোঝাচ্ছি যে একই সাথে ট্রান্সমিট এবং রিসিভ করার জন্য আমাদের আলাদা আলাদা দুটি রেডিও চ্যানেল এক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং এফডিডিতে আমরা যেটা করি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং আমরা এফডিডিতে ব্যবহার করি। আপনাদের নিশ্চয়ই মনে আছে মিড টার্মের আগে আমরা সকল ধরনের মাল্টিপ্লেক্সিং টেকনিক নিয়ে আলোচনা করেছিলাম, যার মধ্যে একটি ছিল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। অর্থাৎ এফডিডিতে আমাদের ট্রান্সমিট এবং রিসিভ করার জন্য আমাদের আলাদা আলাদা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়, এবং এক্ষেত্রে মাল্টিপ্লেক্সিং হিসেবে ব্যবহৃত হয় ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এবার আমরা চলে আসব টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর সাথে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর পার্থক্য আমরা সকলেই জানি। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ আমাদের একটি রিসোর্সকে শেয়ার করা হয় ফ্রিকোয়েন্সিকে সাব ব্যান্ডে ভাগ করার মাধ্যমে, অর্থাৎ যতজন ইউজার ততজন ইউজারের মধ্যে আমাদের রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ যে ব্যান্ডউইডথ আছে সেই ব্যান্ডউইডথকে সাব ক্যারিয়ারে ভাগ করে প্রত্যেক ইউজারকে ডেডিকেটেড সাব ব্যান্ড দিয়ে দেওয়া হয়। এটি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এবং টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ যেটি ছিল সেটি হচ্ছে একটি সম্পূর্ণ ফ্রিকোয়েন্সি একটি সম্পূর্ণ ব্যান্ডউইডথকে টাইম স্লট ভাগ করে দেওয়া হয়, বিভিন্ন ইউজারকে টাইম স্লটগুলো অ্যাসাইন করা হয় এবং সমস্ত ইউজার পুরো ব্যান্ডউইডথকে ব্যবহার করতে পারে। এক্ষেত্রে প্রত্যেক ইউজারের জন্য আলাদা আলাদা সাব ব্যান্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা প্রত্যেক ইউজার আলাদা আলাদা টাইম স্লট পাচ্ছে। আমাদের টাইম ডিভিশন ডুপ্লেক্সিং এ আমরা মূলত টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এই মাল্টিপ্লেক্সিংটি আমরা ব্যবহার করি। এবং টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ আমাদের আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কে মূলত একটি ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহৃত হয়, আলাদা আলাদা সাব ব্যান্ড দেওয়া হয় না। এবং এক্ষেত্রে একটি ফ্রিকোয়েন্সি ব্যান্ড অর্থাৎ একটি চ্যানেলকে আমরা ট্রান্সমিশন এবং রিসিভ করার জন্য আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কে আমরা আলাদা আলাদা টাইম স্লট দিই, কিন্তু ফ্রিকোয়েন্সি ব্যান্ডটি কিন্তু একটিই থাকে। এক্ষেত্রে একটি ব্যান্ডের মধ্য দিয়ে ট্রান্সমিট এবং রিসিভ করার জন্য এক ধরনের টগলিং ট্রান্সমিশন টেকনিক ব্যবহার করা হয়। আপনারা সকলে নিশ্চয়ই জানেন টগলিং বলতে আমরা ট্রান্সমিশন এবং রিসিপশনের জন্য আমাদের যে পজিশন চেঞ্জ করার যে বিষয়টি সেটি হচ্ছে টগলিং। অর্থাৎ একটি পার্টিকুলার সময়ে আমাদের ডিভাইসটি ট্রান্সিভারটি হয় ট্রান্সমিট করতে পারবে অথবা রিসিভ করতে পারবে, কিন্তু একই সময় সে ট্রান্সমিট এবং রিসিভ দুটিই করতে পারবে না। অর্থাৎ টিডিডিতে আমরা মূলত হাফ ডুপ্লেক্সিং এ কাজটি করে থাকি। আমাদের একটি মাত্র এন্টিনা রয়েছে এবং একটি মাত্র ফ্রিকোয়েন্সি ব্যান্ড রয়েছে। এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মধ্য দিয়ে আমি একটি পার্টিকুলার সময়ে হয় ট্রান্সমিট করব অথবা রিসিভ করব। অর্থাৎ আপলিঙ্ক একটি সময়ে আমাদের চ্যানেলটি ব্যবহৃত হবে আপলিঙ্ক চ্যানেল হিসেবে, এবং অন্য সময়ে আমাদের চ্যানেলটি ব্যবহৃত হবে ডাউনলিঙ্ক চ্যানেল হিসেবে। এবং এক্ষেত্রে
এই টগলিং অপারেশনটি এত তাড়াতাড়ি সম্পন্ন হয় যে আমাদের ইউজার এই সিগন্যাল কখন ট্রান্সমিট হচ্ছে এবং কখন রিসিভ হচ্ছে এটিকে ডিস্টিংগুইশ করতে পারে না। এটি ইউজারের কাছে আসলে আননোটিসেবলি থেকে যায়। এবং এক্ষেত্রে টিডিপিতে আমরা চ্যানেল রিসিপ্রোসিটি ব্যবহার করি। চ্যানেল রিসিপ্রোসিটি বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের যে চ্যানেলের যে ক্যাপাসিটি আছে সেই চ্যানেলের ক্যাপাসিটিকে আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কের মধ্যে আমাদের প্রয়োজন অনুসারে অ্যাসাইন করে দেওয়া যায়। অর্থাৎ একটি অ্যান্টিনাকে ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে শেয়ার করতে পারি, আমরা ইন্টারচেঞ্জ করে নিতে পারি। অপরটি হচ্ছে ডাইনামিক ট্রাফিক অ্যালোকেশন অথবা ট্রাফিক এসিমেট্রি। ডাইনামিক ট্রাফিক অ্যালোকেশন বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটি হচ্ছে যে ধরুন আমার আপলিঙ্কের তুলনায় ডাউনলিঙ্কে আমাদের রিকোয়ারমেন্ট বেশি, অর্থাৎ ডাউনলিঙ্কে আমাদের বিট রেট অনেক বেশি, ইনফরমেশন অনেক বেশি। সেক্ষেত্রে আপলিঙ্কের চেয়ে ডাউনলিঙ্কে টাইম স্লটের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে যদি ডাউনলিঙ্কের লোড বেড়ে যায় সেক্ষেত্রে আপলিঙ্ক থেকে টাইম স্লটগুলো নিয়ে ডাউনলিঙ্কে দিয়ে দেওয়া হয় যাতে সেই সময়ে রিকোয়ারমেন্টটি ফুলফিল করা যায়। এই অ্যাডিশনাল ব্যান্ডউইথ অথবা টাইম স্লট অ্যালোকেশনের যে বিষয়টি এটি ডাইনামিক্যালি সম্পন্ন হয়। কিন্তু আমরা এফডিডিতে খেয়াল করেছি যে এফডিডিতে আমাদের আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কের জন্য সুনির্দিষ্ট ফ্রিকোয়েন্সি অ্যাসাইন করা হয়। অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে অ্যালোকেশনটি সেটি হচ্ছে স্ট্যাটিক, একটি নির্দিষ্ট ব্যান্ডউইথের মধ্য দিয়ে নির্দিষ্ট পরিমাণ ইনফরমেশনই ট্রান্সমিট করা যাবে। এক্ষেত্রে চ্যানেল ক্যাপাসিটিও কিন্তু সুনির্দিষ্ট। কিন্তু টিডিডির ক্ষেত্রে আমাদের এই ট্রাফিক অ্যালোকেশনটি হচ্ছে ডাইনামিক, অর্থাৎ আমি আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কে আমি আমার প্রয়োজন অনুসারে টাইম স্লট অ্যাসাইন করতে পারবো। এই ধরনের ট্রাফিককে আমরা বলি এসিমেট্রি। অর্থাৎ আপলিঙ্কে যে পরিমাণ ট্রাফিক আছে, যে পরিমাণ ডেটা অথবা ভয়েস কল আছে সেটি ডাউনলিঙ্কে ডেটা এবং ভয়েস কলে সেম নয়, আলাদা। অর্থাৎ আমাদের আপলিঙ্কে আমরা যে পরিমাণে ডেটা অথবা ভয়েস পাঠাচ্ছি ডাউনলিঙ্কে যে একই পরিমাণ ডেটা এবং ভয়েস পাঠাবো তা নয়। এটির মধ্যে একটি পার্থক্য তৈরি হয় এবং এই পার্থক্যের জন্যই মূলত আমাদের ট্রাফিক অ্যালোকেশনটি ডাইনামিক্যালি অ্যাসাইন করতে হয় যাতে প্রয়োজন অনুসারে আমি আপলিঙ্ক অথবা ডাউনলিঙ্কে টাইম স্লট অথবা ব্যান্ডউইথের পরিমাণ বাড়িয়ে দিতে পারি অথবা কমিয়ে দিতে পারি। এটিকে আমাদের বলা হচ্ছে ডাইনামিক ট্রাফিক অ্যালোকেশন। এফডিডি এবং টিডিডির মধ্যে আমরা একটি পার্থক্য দেখবার চেষ্টা করি। সবার প্রথমে আমরা যদি এই ফিগারটি লক্ষ্য করি তাহলে এফডিডি সম্পর্কে খানিকটা ধারণা পাবো। এটি হচ্ছে আমাদের বিটিএস এবং এটি হচ্ছে আমাদের মোবাইল স্টেশন। যখন মোবাইল স্টেশন থেকে বিটিএস এ কল ট্রান্সমিট করা হয় তখন সেটিকে আমরা বলি আপলিঙ্ক অথবা রিভার্স চ্যানেল। এই রিভার্স চ্যানেলটি একটি ডেডিকেটেড চ্যানেল আমরা দেখতে পাচ্ছি। এবং যখন বিটিএস থেকে এমএস এ কল ফরওয়ার্ড করা হয় তখন সেটি হচ্ছে ডাউনলিঙ্ক অথবা আমাদের এখানে আমরা এটি নিয়ে আলোচনা করেছি এটি হচ্ছে ফরওয়ার্ড চ্যানেল। অর্থাৎ ডাউনলিঙ্ক অথবা ফরওয়ার্ড চ্যানেল এবং আপলিঙ্ক অথবা রিভার্স চ্যানেল এটি কিন্তু ডেডিকেটেড চ্যানেল, আলাদা চ্যানেল অ্যাসাইন করা হয় আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কের জন্য। কিন্তু আমরা যদি টাইম ডিভিশন ডুপ্লেক্সিং এর দিকে তাকাই তাহলে বিটিএস থেকে এমএস অথবা এমএস থেকে বিটিএস এর জন্য অর্থাৎ আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক ট্রান্সমিশনের জন্য কিন্তু একটি মাত্র ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কখনো ট্রান্সমিশন করা হচ্ছে আপলিঙ্কে আবার কখনো ট্রান্সমিশন হচ্ছে ডাউনলিঙ্কে। অর্থাৎ একটি মাত্র ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে আমরা আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কের জন্য শেয়ার করছি। এই পুরো ব্যান্ডকে আমরা কিছু টাইম স্লটে ভাগ করেছি। এই টাইম স্লটগুলো কোনো টাইম স্লট ব্যবহৃত হয় আপলিঙ্কের জন্য এবং কোনো টাইম স্লট ব্যবহৃত হয় ডাউনলিঙ্কের জন্য। এবার আমরা একটু পার্থক্যের দিকে চলে আসি। এফডিডি সিম্পল টু ইমপ্লিমেন্ট, অর্থাৎ এফডিডি সার্কিটরি তৈরি করা তুলনামূলকভাবে সহজ। টিডিডি সার্কিট তৈরি করা তুলনামূলকভাবে একটু কমপ্লেক্স, একটু কমপ্লিকেটেড। এফডিডিতে আমাদের ডাউনলিঙ্ক এবং আপলিঙ্কে একই সাথে ট্রান্সমিট করা যায়, কিন্তু
টিডিডিতে আমাদের আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক একই সাথে হয় না, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় সে কেবলমাত্র আপলিঙ্ক করতে পারবে অথবা ডাউনলিঙ্ক করতে পারবে, হয় ট্রান্সমিট করতে পারবে অথবা রিসিভ করতে পারবে, কিন্তু একই সাথে ট্রান্সমিট এবং রিসিভ করতে পারবে না। কিন্তু এফডিডিতে ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং এ আমি একই সাথে ট্রান্সমিট এবং রিসিভ দুটোই করতে পারবো। যেহেতু এফডিডিতে আলাদা ডেডিকেটেড চ্যানেল রয়েছে, তাই এফডিডিতে সিনক্রোনাইজেশনের কিন্তু কোনো প্রয়োজন হয় না। কিন্তু টিডিডিতে আমাদের যেহেতু একটি মাত্র ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে আমি আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কের জন্য ব্যবহার করছি, তাই এক্ষেত্রে সিনক্রোনাইজেশনের প্রয়োজন হয়। আমাদের স্পেকট্রামকে আমি পেয়ার করে নিচ্ছি, পেয়ার করার প্রয়োজন হচ্ছে কেননা আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কে আমরা এক জোড়া চ্যানেল ব্যবহার করছি, আপলিঙ্কের জন্য একটি, ডাউনলিঙ্কের জন্য একটি। টিডিডিতে আমাদের স্পেকট্রাম অথবা ব্যান্ডউইডথকে পেয়ার করার প্রয়োজন হয়। এফডিডিতে আমাদের আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কের রেশিওটি ফিক্সড, অর্থাৎ আপলিঙ্কের জন্য যে ব্যান্ডউইডথ অ্যাসাইন করা হবে, ডাউনলিঙ্কের জন্য একই ব্যান্ডউইডথ অ্যাসাইন করা হবে এবং তাদের যে অ্যালোকেশনটি সেটি হচ্ছে সিমেট্রিক অথবা ফিক্সড। কিন্তু টিডিডিতে আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কের যে রেশিও সেটি কিন্তু সেম নয়, সেটি হচ্ছে চেঞ্জেবল। সেটি আমরা বলেছি যে ডাইনামিক ট্রপিক অ্যালোকেশন, অর্থাৎ আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কে আমাদের যে টাইম স্লট অ্যাসাইনমেন্ট, সেই টাইম স্লট অ্যাসাইনমেন্ট সবসময় যে একই হবে তা নয়, প্রয়োজন অনুসারে আমরা টাইম স্লটের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারি। পার্থক্যের পর আমরা চলে যাব সেলুলার কমিউনিকেশনের ফান্ডামেন্টাল টেকনিক্সে। এই স্লাইড থেকে আমরা সেলুলার কমিউনিকেশনের খুবই ফান্ডামেন্টাল কিছু জিনিস আলোচনা করতে পারি। তার আগে আমরা এখানে একটি জিনিস খেয়াল করতে চাই, সেটি হচ্ছে আমরা একটু আগে বলেছি যে আমাদের ডুপ্লেক্সিং মানেই হচ্ছে একটি ডিভাইস ট্রান্সমিট এবং রিসিভ করতে পারবে, অর্থাৎ একটি ডিভাইস ট্রান্সিভার হিসেবে কাজ করতে পারবে। এখন সেটি সে যদি একই সাথে ট্রান্সমিট এবং রিসিভ করে তাহলে সেটি হচ্ছে ফুল ডুপ্লেক্সিং, আর যদি আলাদা আলাদা সময়ে করে সেটি হচ্ছে হাফ ডুপ্লেক্সিং। এখন আসুন দেখি এই যে কাজটি কিভাবে হচ্ছে। আমাদের এখানে ট্রান্সমিটার এবং রিসিভার আছে এবং একটি মাত্র এন্টিনা আছে, যে এন্টিনার মাধ্যমে কখনো আপলিঙ্ক এবং কখনো ডাউনলিঙ্ক হচ্ছে। তাহলে একটি মাত্র এন্টিনাকে আমাদের ট্রান্সমিটার এবং রিসিভার কিন্তু শেয়ার করছে, অর্থাৎ একটি মাত্র এন্টিনা দিয়ে আমি ট্রান্সমিটও করছি এবং রিসিভও করছি। এক্ষেত্রে আমাদের ট্রান্সিভার এই ডিভাইসটির কাজ চলে আসে। ট্রান্সিভার মূলত একটি অত্যন্ত ফাস্ট অ্যাক্টিং সুইচ হিসেবে কাজ করে, যে সুইচটি কখনো আমাদের এন্টিনাকে ট্রান্সমিটার সেকশনের সাথে কানেক্ট করে, আবার কখনো আমাদের রিসিভার সেকশনের সাথে এন্টিনাকে এই ট্রান্সিভার সুইচটি কানেক্ট করে দেয়। যখন আমি ট্রান্সমিট করব তখন ট্রান্সিভার আমার ট্রান্সমিটার সেকশনকে এন্টিনার সাথে কানেক্ট করবে এবং রিসিভার সেকশনকে এন্টিনার থেকে আইসোলেট করে দিবে। ঠিক তেমনি আমরা যখন এন্টিনা দিয়ে একটি ইনফরমেশন অথবা মেসেজ রিসিভ করব তখন এই ট্রান্সিভার সুইচটি সে আমাদের এন্টিনার সাথে রিসিভার সেকশনকে কানেক্ট করবে এবং ট্রান্সিভার সেকশনকে আইসোলেট করে দেবে। এটি মূলত ট্রান্সিভারের কাজ। এবার আমরা চলে আসি সেলুলার কমিউনিকেশনের যে টেকনিকের কথা বলছিলাম। এই স্লাইডে আমরা সেলুলার কমিউনিকেশনের ফান্ডামেন্টাল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এখানে ডিটেইল আলোচনা নেই, এখানে শুধুমাত্র কনসেপ্ট তৈরি করার জন্য খুবই ফান্ডামেন্টাল একটি ডায়াগ্রাম অথবা রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে। পরবর্তীতে আমরা এটা ডিটেইল আলোচনা করব এবং সেখানে যে আমাদের স্ট্রাকচার কম্পোনেন্টগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচার কম্পোনেন্ট, তার বিস্তারিত আলোচনা করা হয়েছে। সবার প্রথমে আমরা সেলুলার কমিউনিকেশন এই শব্দটিতে যদি আসি, তাহলে সেলুলার শব্দটি মূলত এসছে সেল থেকে। সেল বেসড যে কমিউনিকেশন সেটি মূলত সেলুলার কমিউনিকেশন। আমাদের সেলুলার কমিউনিকেশনের ফান্ডামেন্টাল ইউনিট অথবা বেসিক ব্লক হচ্ছে আমাদের মূলত একটি সেল। সেল হচ্ছে যেটুকু এরিয়ার মধ্যে আমাদের বিটিএস কভার করতে পারি সেটি হচ্ছে সেল।
এবং সেল হচ্ছে আমাদের পুরো কমিউনিকেশন সেক্টরের একটি ফান্ডামেন্টাল ব্লক, এবং এই সেল থেকেই মূলত এসছে সেলুলার কমিউনিকেশন। প্রথমেই আমরা সেলুলার কমিউনিকেশনে যে কম্পোনেন্টগুলো আমরা ব্যবহার করছি, স্ট্রাকচারে যে কম্পোনেন্টগুলো আছে তার সাথে পরিচিত হব। সবার প্রথমেই আসে মোবাইল স্টেশন। এই ফিগারে বেসিক সেলুলার স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি ইউজার্স। প্রত্যেক ইউজার এক একটি মোবাইল স্টেশন হিসেবে গৃহীত হবে, কেননা প্রত্যেক ইউজারের কাছে একটি হ্যান্ড হোল্ড অথবা পোর্টেবল ডিভাইস আছে, যেটির মাধ্যমে সে কমিউনিকেশন করতে পারে, ওয়্যারলেস কমিউনিকেশন তৈরি করতে পারে, সেটিই হচ্ছে মোবাইল স্টেশন। এবং প্রত্যেকটি সেলের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি বেস স্টেশন অথবা বেস ট্রান্সিভার স্টেশন অথবা বিটিএস রয়েছে, এবং এই সেলগুলোর শেপ হচ্ছে হেক্সাগোনাল শেপের। এখানে 8টি সেল রয়েছে, এই 8টি সেলের মাধ্যমে একটি স্ট্রাকচার দেখানো হচ্ছে। এখানে প্রত্যেকটি হচ্ছে এক একটি হেক্সাগোনাল সেল, যে সেলগুলোতে এমএস দেখানো হচ্ছে এবং বিটিএস দেখানো হচ্ছে। এবং এই কভারেজ এরিয়া, টোটাল কভারেজ এরিয়াটি ফিক্সড ব্যাকবোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড। এক্ষেত্রে ফিক্সড ব্যাকবোন নেটওয়ার্ক বলতে যে এই সুইচিং অপারেশন, অর্থাৎ কল ইনিশিয়েট করা, কল রিসিভ করা, কল ট্রান্সমিট করা, কল ফরওয়ার্ড করা, এই পুরো প্রসিডিউরটি যে কন্ট্রোল করে সেই ফিক্সড ব্যাকবোন নেটওয়ার্কের একটি কম্পোনেন্ট হচ্ছে এমএসসি, মোবাইল সুইচিং সেন্টার, অথবা মোবাইল সুইচিং সেন্টারের আরেকটি নাম হচ্ছে মোবাইল টেলিফোন সুইচিং অফিস, এমটিএসও। এবং এক্ষেত্রে পিএসটিএন হচ্ছে পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক। পিএসটিএন বলতে আমরা ল্যান্ডলাইন যে ফোন আগে ব্যবহার করতাম, সেই ল্যান্ডলাইন ফোনের সাথে সেলুলার সিস্টেমের কানেক্টিভিটি দেখানো হচ্ছে। পিএসটিএন, আইএসটিএন অথবা আইপি বেসড যে নেটওয়ার্কগুলো আছে, ডাটাবেস যে নেটওয়ার্কগুলো আছে, সেই নেটওয়ার্কের সাথে আমাদের সেলুলার সিস্টেমের যে ইন্টারফেস, এটা বোঝাতে ফিক্সড ব্যাকবোন নেটওয়ার্কের অংশ হিসেবে পিএসটিএনকে দেখানো হচ্ছে। সবার প্রথমে আমরা চলে আসি আমাদের মোবাইল স্টেশন যেটি, সেই মোবাইল স্টেশনে রয়েছে ট্রান্সিভার, কন্ট্রোল সার্কিটরি, ডুপ্লেক্সার এবং এন্টিনা। ট্রান্সিভার নিয়ে ইতিমধ্যে আমি আলোচনা করেছি। ট্রান্সমিটার হচ্ছে একটি ফাস্ট অ্যাক্টিং সুইচ, যার মাধ্যমে আমি ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে একটি এন্টিনাকে শেয়ার করতে পারি। একটি এন্টিনা যার মাধ্যমে ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে শেয়ার হয়, সেটি হচ্ছে ট্রান্সিভার। কন্ট্রোল সার্কিটরি, মোবাইল ফোনের সমস্ত অপারেশন যে ইলেকট্রনিক সার্কিটরি দিয়ে কন্ট্রোল হয়, কন্ট্রোল সার্কিটরি। ডুপ্লেক্সার, যার মাধ্যমে আমি একই সাথে ট্রান্সমিট এবং রিসিভ করতে পারি, একই সাথে কমিউনিকেশন স্টাবলিশ করতে পারি, আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক করতে পারি, সেটি হচ্ছে ডুপ্লেক্সার। এবং এন্টিনা রয়েছে। এবং বিটিএসএ অথবা বেস ট্রান্সিভার স্টেশনে আমাদের রয়েছে ট্রান্সিভার, চ্যানেল মাল্টিপ্লেক্সার। চ্যানেল মাল্টিপ্লেক্সার এক্ষেত্রে অনেক ইউজারের সাথে, যেহেতু অনেক ইউজারের ইনফরমেশন যেহেতু বিটিএসে আসে, বিটিএস অনেক ইউজারের ইনফরমেশনকে কম্বাইন করে একসাথে করে মাল্টিপ্লেক্স করে পরবর্তীতে বিএসসির কাছে ফরওয়ার্ড করে দেয়। এক্ষেত্রে এটি চ্যানেল মাল্টিপ্লেক্সারের ভূমিকা পালন করে। এবং এন্টিনা রয়েছে। এবং বিটিএসে পাওয়ার সোর্স হিসেবে আমরা -48 ভোল্টের পাওয়ার সোর্স ব্যবহার করি। এবং এক্ষেত্রে আমাদের বিটিএসে যে এন্টিনাগুলো ব্যবহার করা হয়, সেটি হচ্ছে মাইক্রোওয়েভ এন্টিনা, ওয়েভ এন্টিনা, হেলিক্যাল এন্টিনা, ডাইপোল এন্টিনা, ইয়াগি এন্টিনা, প্যারাবোলিক এন্টিনা, হর্ন এন্টিনা। এই ধরনের এন্টিনা মূলত আমাদের বিটিএসে দেখা যায়। আমরা বিভিন্ন টাওয়ারে অথবা আলাদা যে মাউন্টেড টাওয়ারগুলো আছে, অথবা রুফ টপে আমরা যে টাওয়ারগুলো দেখে থাকি, বিটিএস গুলো দেখে থাকি, সেই বিটিএস গুলোতে আমাদের কুইক অথবা হেলিক্যাল অথবা ডাইপোল, ইয়াগি, প্যারাবোলিক অথবা হর্ন এন্টিনা, এই ধরনের এন্টিনা আমরা ব্যবহার করে থাকি। এবং এমএসএ মোবাইল স্টেশনে আমাদের যে হ্যান্ড হোল্ড যে স্মার্টফোনগুলো আছে, সেক্ষেত্রে আমরা এন্টিনা হিসেবে মাইক্রোস্ট্রিপ এন্টিনা, যেটি হচ্ছে প্রিন্টেড এন্টিনা, সেটি ব্যবহার করি। ইনভার্টেড এফ এন্টিনা অথবা ফোল্ডেড ইনভার্টেড এন্টিনা অথবা রিট্রাক্টেবল ওয়াইপ এন্টিনা, এই ধরনের এন্টিনা মূলত আমরা এমএসএ ব্যবহার করে থাকি। এর বাইরে আমি এমএসসির কথা বলেছি। এমএসসি হচ্ছে যার মাধ্যমে আমি বিটিএস এর অথবা এমএস এর অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করতে পারবো।
কল স্টার্ট করতে পারবো, কল এন্ড করতে পারবো এবং ভেরিফিকেশন করতে পারবো, সেটি হচ্ছে এমএসসি। এমএসসি নিয়ে আমরা আরো পরে বিস্তারিত আলোচনা করব। এখানে খুব ফান্ডামেন্টাল একটি কনসেপ্ট তৈরি করা হয়েছে এবং এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমাদের এই বিটিএস এর যেটুকু কভারেজ এরিয়ার মধ্যে আমাদের সিগন্যালের স্ট্রেংথ থ্রেশহোল্ড ভ্যালুর উপরে, সেটিকেই আমরা মূলত বলি কভারেজ এরিয়া, বিটিএস এর কভারেজ এরিয়া। অর্থাৎ বিটিএস একটি পাওয়ারের সিগন্যালকে ট্রান্সমিট করবে এবং সেই সিগন্যালটি ট্রান্সমিটারে আমাদের এমএস এ রিসিভ হওয়ার জন্য একটি পার্টিকুলার পাওয়ারের প্রয়োজন হয়। যদি আমাদের পাওয়ারটি সেই থ্রেশহোল্ড ভ্যালুর নিচে চলে যায় তাহলে কিন্তু সিগন্যালটি রিসিভ হবে না। অর্থাৎ বিটিএস এর যে রেঞ্জের মধ্যে আমাদের সিগন্যাল স্ট্রেংথ এই থ্রেশহোল্ড ভ্যালুর মধ্যে থাকে, অর্থাৎ থ্রেশহোল্ড ভ্যালুর সমান কিংবা তার উপরে থাকে, সেটিকেই আমরা বলছি একটি বিটিএস এর কভারেজ এরিয়া। এবার আমরা চলে আসব অপারেশনাল চ্যানেল। আমাদের পুরো কমিউনিকেশনে 4 ধরনের চ্যানেল ব্যবহার করা হয়। 4 ধরনের চ্যানেলে একটি হচ্ছে ট্রাফিক চ্যানেল, অর্থাৎ যেটির মাধ্যমে আমরা ভয়েস এবং ডেটাকে ট্রান্সমিট করতে পারবো, এবং অন্যটি হচ্ছে কন্ট্রোল চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে আমি ট্রাফিক চ্যানেলকে কন্ট্রোল করতে পারবো। এর উপর ভিত্তি করে আমরা 4 ধরনের চ্যানেলের কথা আলোচনা করতে চাই। সবার প্রথমেই চলে আসে ফরওয়ার্ড ভয়েস চ্যানেল। ফরওয়ার্ড ভয়েস চ্যানেল হচ্ছে যেটি ভয়েস ট্রান্সমিশনের জন্য ব্যবহার হয়, অর্থাৎ এটি হচ্ছে এক ধরনের ট্রাফিক চ্যানেল। এবং যেহেতু ফরওয়ার্ড কথাটি আছে, আমরা ফরওয়ার্ড চ্যানেলের সাথে পরিচিত ইতিমধ্যে। ফরওয়ার্ড চ্যানেলটি মূলত যখন বিটিএস থেকে এমএস এ কল যাবে তখন সেটি হচ্ছে ফরওয়ার্ড চ্যানেল, অর্থাৎ যখন মোবাইল স্টেশন কল রিসিভ করবে সেটাই হচ্ছে আমাদের ফরওয়ার্ড চ্যানেল। অন্যপক্ষে রিভার্স ভয়েস চ্যানেল হচ্ছে যখন ভয়েস ট্রান্সমিশন হবে এমএস থেকে বিটিএস, অর্থাৎ মোবাইল যখন কল করবে, অর্থাৎ মোবাইল যখন কল ট্রান্সমিট করবে এমএস থেকে বিটিএস এর দিকে, তখন সেটি হচ্ছে রিভার্স ভয়েস চ্যানেল। রিভার্স ভয়েস চ্যানেলের আরেকটি নাম আমরা জানি আপলিঙ্ক চ্যানেল। এবার আমরা চলে আসব কন্ট্রোল চ্যানেলে। ফরওয়ার্ড কন্ট্রোল চ্যানেল, ফরওয়ার্ড নাম থেকে বোঝা যাচ্ছে এই ধরনের কন্ট্রোল চ্যানেল মূলত বিটিএস থেকে এমএস এর দিকে যায়, এটি ডিরেকশন হচ্ছে বিটিএস থেকে এমএস এর দিকে। এবং যেহেতু এটি কন্ট্রোল চ্যানেল, এটি মূলত আমাদের কলের সকল ধরনের অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে। এই ধরনের কন্ট্রোল চ্যানেল মূলত কল সেটআপের জন্য ব্যবহৃত হয় এবং কলকে আমরা যে কলটি করি সেটিকে একটি আনইউজড ভয়েস চ্যানেলে, অর্থাৎ যে ভয়েস চ্যানেলটি বিটিএস এ এই মুহূর্তে ব্যবহৃত হচ্ছে না সেই চ্যানেলে ডাইভার্ট করে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এজন্য যেহেতু সে কন্ট্রোলিং পারপাসে ব্যবহৃত হয় এবং কলটি করার জন্য যা যা জিনিস প্রয়োজন, যে যে প্রসিডিউর মেনটেন করা প্রয়োজন, সেই প্রসিডিউরগুলো মেনটেন করে, সে কারণে এই ধরনের চ্যানেলকে আমরা বলি সেটআপ চ্যানেল। এবং এই চ্যানেলগুলো মূলত ট্রান্সমিট এবং রিসিভ করে কল ইনিশিয়েশন এবং সার্ভিস রিকোয়েস্ট মেসেজ, অর্থাৎ কল শুরু করার সময় যে কাজগুলো করা দরকার এই কাজগুলো মূলত হয় এফসিসির মাধ্যমে, এবং যে কল রিকোয়েস্ট, অর্থাৎ যখন একজন ইউজার ফোন করবেন তখন তিনি তার নিজের নিকটস্থ যে বিটিএস সেখানে কল রিকোয়েস্টে ফরওয়ার্ড করবেন এবং যাকে কলটি করছেন তার বিটিএস কিন্তু সেই বিটিএস নিকটস্থ বিটিএস থেকে এফসিসি চ্যানেলের মাধ্যমে একটি কল রিকোয়েস্ট অথবা সার্ভিস রিকোয়েস্ট মেসেজ কিন্তু আমাদের ইন্টেন্ডেড এমএস এর কাছে পৌঁছে যাবে। অর্থাৎ এই কাজগুলো মূলত হচ্ছে এফসিসি অথবা ফরওয়ার্ড কন্ট্রোল চ্যানেলের মাধ্যমে। ফরওয়ার্ড কন্ট্রোল চ্যানেল এই কাজগুলো করে থাকে। এবার আসি রিভার্স কন্ট্রোল চ্যানেলে। যেহেতু রিভার্স কথাটি আছে তাহলে বুঝতেই পারছেন এটি মূলত কল কন্ট্রোল পারপাসে ব্যবহৃত হয় এবং এর ডিরেকশন হচ্ছে এমএস থেকে বিটিএস এর দিকে। এই ধরনের কল আমরা মূলত করি, এই ধরনের কন্ট্রোল চ্যানেল মূলত ব্যবহৃত হয় মোবাইল মনিটর করে এবং মোবাইল মনিটর করে এই ইনফরমেশনগুলো বিটিএস এ ট্রান্সফার করে। এটি হচ্ছে 4 ধরনের
চ্যানেল, এর মধ্যে দুটি হচ্ছে ট্রাফিক চ্যানেল এবং দুটি হচ্ছে কন্ট্রোল চ্যানেল। আমরা একটি ফিগারের মাধ্যমে এই অপারেশন চ্যানেলগুলোকে একটু দেখে নিতে চাই। এটি হচ্ছে আমাদের বিটিএস এবং এটি হচ্ছে মোবাইল স্টেশন। আমাদের প্রথমে যে দুটি ট্রাফিক চ্যানেল রয়েছে সেটি হচ্ছে ফরওয়ার্ড ভয়েস চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড ভয়েস চ্যানেল বিটিএস থেকে মোবাইল স্টেশনের দিকে ফরওয়ার্ড ভয়েস চ্যানেল যাচ্ছে, এটি ভয়েসকে ট্রান্সফার করছে বিটিএস থেকে মোবাইল স্টেশনে। পরেরটি হচ্ছে রিভার্স ভয়েস চ্যানেল। রিভার্স ভয়েস চ্যানেলের ডিরেকশন হচ্ছে মোবাইল স্টেশন থেকে বিটিএস এর দিকে। এবং পরে যে দুটি কন্ট্রোল চ্যানেল রয়েছে সেটি হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রোল চ্যানেল এবং রিভার্স কন্ট্রোল চ্যানেল। ফরওয়ার্ড কন্ট্রোল চ্যানেলের ডিরেকশন হচ্ছে বিটিএস থেকে এমএস এর দিকে এবং রিভার্স কন্ট্রোল চ্যানেলের ডিরেকশন হচ্ছে এমএস থেকে বিটিএস এর দিকে। এবার আমরা চলে আসব হাউ এ মোবাইল কল ইজ অ্যাকচুয়ালি মেড। কিভাবে কল করা হয়। এই যে আমরা যখন ডায়াল করি, ডায়াল করার পর মূলত কি ধরনের কাজ হয় এবং যে নোটগুলো আমরা দেখেছি এমএস, বিটিএস, বিএসসি, এমএসসি, জিএমএসসি, এই প্রত্যেকটা নোডের কি কি কাজ রয়েছে এখানে এটা ডিটেইল আলোচনা করা হয়েছে। সবার প্রথমেই আমরা চলে যাব সুনির্দিষ্ট কাজগুলোতে। প্রথমেই আসি, আমাদের মোবাইল ফোনটি যখন আইডল থাকে, অর্থাৎ মোবাইল ফোনে যখন কল আসছে না কিংবা কল যাচ্ছে না, মোবাইল ফোনটি টার্ন অন, সুইচড অন আছে, কিন্তু সে অলস হয়ে পড়ে আছে, অর্থাৎ মনে হচ্ছে যে কার্যত সে কোনো কাজ করছে না, কেননা সে কল স্যারাপের কল প্রসেসের মধ্যে নেই, অর্থাৎ সে কল ট্রান্সমিটও করছে না অথবা কল রিসিভও করছে না। সেই মুহূর্তে মোবাইল ফোনটি আসলে কি করে? মোবাইল ফোনটি সেই মুহূর্তে ফরওয়ার্ড কন্ট্রোল চ্যানেলগুলোকে সার্চ করতে থাকে এবং ফরওয়ার্ড কন্ট্রোল চ্যানেল আমরা ইতিমধ্যে জানি, আমাদের ফরওয়ার্ড চ্যানেল হচ্ছে বিটিএস থেকে এমএস এ যে কন্ট্রোল চ্যানেলটি পাঠানো হয় সেটি হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রোল চ্যানেল এবং এমএস তখন সেই অনেকগুলো ফরওয়ার্ড কন্ট্রোল চ্যানেলের মধ্যে তার লোকালিটিতে থাকা, তার আশেপাশে থাকা স্ট্রংগেস্ট অথবা যেটির সিগন্যাল স্ট্রেংথ সবচেয়ে ভালো সেই স্ট্রংগেস্ট সিগন্যাল স্ট্রেংথ সম্পন্ন এফসিসিকে কন্ট্রোল করে, মনিটর করে এবং সার্চ করে এবং দেখে যে কোন এফসিসিটির সিগন্যাল স্ট্রেংথ সবচেয়ে ভালো। এখন যেহেতু মোবাইল ফোনগুলো মুভেবিলিটির মধ্যে থাকে, অর্থাৎ সেটি হচ্ছে পোর্টেবল, তাহলে সব সময় যে আমরা বিটিএস এর একটি নির্দিষ্ট জায়গায় থাকবো তা নয়, অর্থাৎ যখন মোবাইল ফোনের অবস্থান পরিবর্তন হয় তখন কিন্তু সিগন্যাল স্ট্রেংথও পরিবর্তিত হয়। অর্থাৎ যখন একটি নির্দিষ্ট সময় মোবাইল ইউজার এমএস যে এফসিসিকে স্ট্রংগেস্ট বলে মনে করছিল, যখন তার অবস্থা পরিবর্তিত হলো তখন সেই স্ট্রংগেস্ট এফসিসিটা কিন্তু তুলনামূলকভাবে দুর্বল হয়ে যেতে পারে। সে কারণে মোবাইল ফোন কিন্তু সব সময়ই এফসিসিকে সার্চ করতে থাকে এবং এই সার্চ করা এফসিসির মধ্যে স্ট্রংগেস্ট অর্থাৎ যার সিগন্যাল স্ট্রেংথ সবচেয়ে বেশি সেই সিগন্যাল স্ট্রেংথের এফসিসিকে সে কানেক্ট করবার চেষ্টা করে। আমরা ইতিমধ্যে জানি যে প্রত্যেক মোবাইলের একটি মোবাইল আইডেন্টিফিকেশন নাম্বার অথবা মিন রয়েছে। এবার আমরা মনে করি যে যখন একজন ইউজার কলটি করতে চাচ্ছেন, অর্থাৎ তিনি একটি নাম্বার ডায়াল করেছেন, তখন তিনি মূলত এমএসসির কাছে একটি কল রিকোয়েস্ট পাঠাচ্ছেন। এমএসসির কাছে কল রিকোয়েস্ট পাঠানোর জন্য তাকে সবার প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে এমএস থেকে তাকে বিটিএস এ কল রিকোয়েস্টটি পাঠাতে হবে। বিটিএস পরবর্তীতে বিএসসি তে কল রিকোয়েস্টটি পাঠাবে। বিএসসি পরবর্তীতে এমএসসির কাছে সেই কল রিকোয়েস্টটি ফরওয়ার্ড করবে। এমএসসির কাছে সেই কল রিকোয়েস্টটি চলে যায় রিভার্স কন্ট্রোল চ্যানেলের মাধ্যমে। যেহেতু এমএস থেকে কল রিকোয়েস্টটি বিটিএস এ যাচ্ছে, সুতরাং রিভার্স কন্ট্রোল চ্যানেল এক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এবং এই কল রিকোয়েস্টটি যখন পাঠানো হয় তখন কল রিকোয়েস্টে মূলত মিন অর্থাৎ মোবাইল আইডেন্টিফিকেশন নাম্বারটি পাঠানো হয়, অর্থাৎ আমি যার নাম্বার ডায়াল করেছি, যার সাথে আমি কানেক্টেড হতে চাই, তার নাম্বারটি মিন হিসেবে এমএসসির কাছে পাঠানো হয়। এমএসসি পরবর্তীতে এই মিনটি অর্থাৎ যাকে আমি ফোন করেছি
তার মিনটি সকল বিটিএস এর কাছে পাঠিয়ে দেয়। বিটিএস গুলো পরবর্তীতে সেই মিনটি সকল মোবাইলের কাছে এমএস এর কাছে পাঠিয়ে দেয়। তার নিজের কভারেজ এরিয়ার মধ্যে যতগুলো মোবাইল স্টেশন আছে সে প্রত্যেকটি মোবাইল স্টেশনে সেই মিনটি পাঠিয়ে দেয় এবং যার যে এমএস এর সাথে এই মিনটি ম্যাচ করে সেই মোবাইলটি পরবর্তীতে একটি অ্যাকনলেজমেন্ট আকারে বিটিএস কে জানায় যে এই মিন মূলত আমার ডিভাইসের মিন, সুতরাং আমাকেই ফোনটি করা হয়েছে। এটি অ্যাকনলেজমেন্ট হিসেবে সে বিটিএস কে পাঠায়। পরবর্তীতে বিটিএস এমএসসি কে জানায় যে যাকে ফোন করা হয়েছে সে কোন কভারেজ এরিয়ার আওতায় আছে। এমএসসি পরবর্তীতে সে বিটিএস কে ইনস্ট্রাক্ট করে, নির্দেশনা দেয় যাতে আনইউজড ভয়েস চ্যানেল পেয়ার অর্থাৎ ট্রান্সমিট এবং রিসিভ করার জন্য আলাদা আলাদা আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কের জন্য যাতে আলাদা চ্যানেল অ্যাসাইন করে বিটিএস সেই মোবাইল ফোনটি ইনিশিয়েট করার জন্য, কলটি ইনিশিয়েট করার জন্য। বিটিএস পরবর্তীতে একটি মেসেজ পাঠায় মোবাইলে এবং সেটি যাতে একটি পার্টিকুলার চ্যানেলে ট্রান্সমিট করা হয় সেটির জন্য সে বিটিএস মোবাইলকে একটি এসএমএস পাঠায়, একটি মেসেজ পাঠায় এবং এটি সিগন্যালটি তখন মোবাইলে রিং হিসেবে চলে যায়। বিষয়টি হচ্ছে এরকম যে এমএসসি যখন জানতে পারল যে যাকে ফোন করা হয়েছে সে কোন বিটিএস এর আওতায় রয়েছে, তখন সে বিটিএস কে নির্দেশনা দেয় যে সেই কলটি করার জন্য যাকে ফোন করা হয়েছে তার এমএস এ যাতে আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কের জন্য দুটি চ্যানেল অ্যালোকেট করে দেওয়া হয় এবং তখন যখন অ্যালোকেশন হয়ে গেল অর্থাৎ আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক চ্যানেল বরাদ্দ করা হয়ে গেল তখন বিটিএস একটি মেসেজ পাঠায় এমএস এ যাতে এমএস অ্যালোকেট করা অর্থাৎ বরাদ্দ করা দুটি চ্যানেলে সে যাতে মুভ করে এবং তখন ফোনটি বেজে ওঠে, যাকে কল করা হয়েছে তার ফোনটি বেজে ওঠে। পরবর্তীতে কলের কোয়ালিটি মেনটেন করার জন্য, কলটি যাতে ড্রপ না হয়ে যায়, সিগন্যাল স্ট্রেংথ যাতে থ্রেশহোল্ড ভ্যালুর নিচে নেমে না যায়, অর্থাৎ কল যাতে ড্রপ না হয়ে যায়, সেজন্য এমএসসি সব সময় ট্রান্সমিটেড পাওয়ারকে অ্যাডজাস্ট করতে থাকে। আমাদের সেলটি, আমাদের এমএস যদি বিটিএস এর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে তখন সিগন্যাল স্ট্রেংথ কিন্তু সর্বোচ্চ, কিন্তু যখনই এমএস বিটিএস থেকে ক্রমেই দূরে সরে যেতে থাকে তখন সিগন্যাল স্ট্রেংথ কিন্তু কমতে থাকে। যখন এমএস বিটিএস এর শেষ সীমানায়, কভারেজ রেঞ্জের শেষ সীমানায় পৌঁছে তখন কিন্তু সিগন্যাল স্ট্রেংথ সবচেয়ে কম, অর্থাৎ খানিকটা সময় পার হলেই কিন্তু কলটি ড্রপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এমএসসি বিটিএস কে ইনস্ট্রাক্ট করে যাতে ট্রান্সমিটেড পাওয়ারটি বাড়িয়ে দেওয়া হয়। এক্ষেত্রে এই ট্রান্সমিটেড পাওয়ারটি ইউজুয়ালি আমরা রিপ্রেজেন্ট করি ডেসিবেল অথবা ডেসিবেল পার মিলিওয়াটে এবং যখন মোবাইল একটি কভারেজ এরিয়া অর্থাৎ বিটিএস এর একটি কভারেজ এরিয়া থেকে অন্য একটি কভারেজ এরিয়া, বিটিএস এর অন্য একটি কভারেজ এরিয়াতে অর্থাৎ একটি সেল থেকে অন্য একটি সেলে চলে যায় তখন মূলত এমএসসি অন্য বিটিএস কে অর্থাৎ যার কভারেজ এরিয়াতে এমএস চলে গেল তাকে তার কলের যাবতীয় দায়িত্ব সেই সেলকে হ্যান্ড ওভার করে। এই প্রসেসটিকে আমরা বলি হ্যান্ড অফ। যখন একটি এমএস একটি সেলের কভারেজ এরিয়া থেকে অন্য একটি সেলের কভারেজ এরিয়াতে মুভ করলো তখন এমএসসির ইনস্ট্রাকশনে কলটি বর্তমান বিটিএস থেকে অন্য বিটিএস এ অর্থাৎ যে বিটিএস এ এমএস বর্তমানে অবস্থান করছে সেই বিটিএস এ কলটি হ্যান্ড ওভার করা হয়। এমএসসি এই কলটি ট্রান্সফার করে দেয় অন্য একটি সেলে এবং সেই সেলে দুটি ভয়েস চ্যানেল অর্থাৎ আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কের জন্য দুটি ভয়েস চ্যানেল অ্যালোকেট করা হয়, অ্যাসাইন করা হয় এবং সমস্ত ভয়েসের যাবতীয় ভয়েস কমিউনিকেশন এবং কন্ট্রোল চ্যানেলের যাবতীয় দায়িত্ব তখন নতুন বিটিএস কে অ্যাসাইন করা হয়। এই হচ্ছে মূলত যে কল কিভাবে আসলে করা হয়। আমরা যদি পুরো প্রসেসটিকে খুব ছোট্ট করে আবার একটু রিভিউ করতে চাই তাহলে বিষয়টি হচ্ছে এরকম। ধরুন প্রথমে আপনি একটি মোবাইল ফোন নিলেন যেটি সুইচড অফ, যেই মুহূর্তে
মোবাইলটিকে আপনি টার্ন অন করলেন, সুইচ অন করলেন, সে সময় কিন্তু আপনার কল কোনো ধরনের কলের প্রসেস চলছে না, অর্থাৎ কল রিসিভও হচ্ছে না অথবা ট্রান্সমিটও হচ্ছে না। কিন্তু সেই মুহূর্তে আপনার মোবাইল ফোনটি তার কাছাকাছি থাকা ফরওয়ার্ড কন্ট্রোল চ্যানেলগুলোকে সে সার্চ করে স্ট্রংগেস্ট সিগন্যাল স্ট্রেংথ সম্পন্ন যে এফসিসি আছে তার সাথে কানেক্টেড থাকে। কারণ না, যে কোনো সময় ইউজার কিন্তু কল রিকোয়েস্ট পাঠাতে পারে, সেজন্য সে সব সময় এফসিসির সাথে কানেক্টেড থাকে। যখনই একটি এফসিসির সাথে সে কানেক্টেড হয়ে গেল এবং একজন ইউজার যখন একটি নাম্বারে ফোন করার জন্য ডায়াল করলো, অর্থাৎ মিন দিল, মোবাইল আইডেন্টিফিকেশন নাম্বার দিল, তখন যখনই নাম্বারটি ডায়াল করা হলো, সাথে সাথে এমএস কিন্তু একটি কল রিকোয়েস্ট তার বিটিএস এ পাঠালো। বিটিএস সেই কল রিকোয়েস্টটি বিএসসি তে পাঠালো, বিএসসি থেকে সেই কল রিকোয়েস্টে চলে গেল তার নিজস্ব এমএসসি তে। সেই কল রিকোয়েস্ট এমএসসি পাওয়ার সাথে সাথে সে সকল বিটিএস এ সেই মিন নাম্বারটি, অর্থাৎ যার নাম্বার ডায়াল করা হয়েছে সেই মিন নাম্বারটি সকল বিটিএস কে জানিয়ে দিল। বিটিএস গুলো তখন তার কভারেজ এরিয়াতে থাকা সকল এমএস এর কাছে সেই মিনটি পাঠালো এবং যার মিন, অর্থাৎ যার মিনের সাথে, যে এমএস এর মিনের সাথে এই মিনটি মিলে গেল, সেই এমএসটি তখন অ্যাকনলেজমেন্ট পাঠালো বিএস এর কাছে যে হ্যাঁ, এই মিনটি আমার মিনের সাথে এই মিনটি মিলে গেছে, অর্থাৎ এটি আমার মিন। সে অ্যাকনলেজমেন্ট পাঠালো। পরবর্তীতে বিটিএস এমএসসি কে ইনফর্ম করলো যে হ্যাঁ, যে নাম্বারটি ডায়াল করা হয়েছে সেই নাম্বারটি আমার কভারেজ এরিয়ার মধ্যে আছে। পরবর্তীতে এমএসসি সেই বিটিএস কে ইনস্ট্রাক্ট করে, নির্দেশনা দেয়, যাতে এই কলটি করার জন্য যে দুটি চ্যানেল, অর্থাৎ আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক চ্যানেলের প্রয়োজন হবে, সেই দুটি চ্যানেল যাতে এমএস কে অ্যালোকেট করা হয়, অ্যাসাইন করে দেওয়া হয়। পরবর্তীতে বিটিএস মোবাইলের কাছে একটি মেসেজ পাঠায়, এটি অবশ্যই একটি কন্ট্রোল চ্যানেল, কেননা কল এখনো শুরু হয়নি। একটি কন্ট্রোল মেসেজ পাঠায় যেখানে বলা হয় যে আমি তোমার জন্য দুটি চ্যানেল অ্যালোকেট করেছি, আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক চ্যানেল, তুমি এই পার্টিকুলার চ্যানেলে এখনই সুইচ করো, এখনই মুভ করো। তার পরপরই কিন্তু যাকে কল করা হয়েছে তার সেলটি, তার মোবাইলটি কিন্তু বেজে ওঠে, তখন সে বুঝতে পারে যে তার একটি কল এসছে। পরবর্তীতে যখন এমএস এর কাছে ফোনটি আসলো, তখন এমএস যে সবসময় একই জায়গায় থাকবে তা কিন্তু নয়, যেহেতু সে মুভ করছে, সব সময় মুভ করছে, সুতরাং তার সাথে থাকা ভয়েস চ্যানেল এবং কন্ট্রোল চ্যানেলের সিগন্যাল স্ট্রেংথ কিন্তু একই রকম থাকবে না। যেমনটি আমি বলেছি যে যদি এমএসটি বিটিএস এর সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকে তাহলে সিগন্যাল স্ট্রেংথ সর্বোচ্চ, কিন্তু যখনই সে বিটিএস থেকে ধীরে ধীরে দূরে যেতে থাকবে তত সিগন্যাল স্ট্রেংথ কিন্তু কমতে থাকবে, এবং সিগন্যাল স্ট্রেংথটি যখন কমে যাবে তখন একটি সময় কলটি ড্রপ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। সেক্ষেত্রে এমএসসি কে কিন্তু এই কন্ট্রোল চ্যানেলের মাধ্যমে, রিভার্স কন্ট্রোল চ্যানেল অর্থাৎ ডাউনলিঙ্ক কন্ট্রোল চ্যানেলের মাধ্যমে কিন্তু সবসময় সিগন্যাল স্ট্রেংথের মেজারমেন্ট নিতে হয় ফোন থেকে। এমএস এর কাছ থেকে সবসময় সে ইনফরমেশন নিতে থাকে এবং এমএস সবসময় সে জানাতে থাকে বিটিএস কে যে সে তার সিগন্যাল স্ট্রেংথ কত আছে, সিগন্যাল স্ট্রেংথ থ্রেশহোল্ডের উপরে রয়েছে কিনা। যদি সিগন্যাল স্ট্রেংথ থ্রেশহোল্ডের নিচে নেমে যায় তখন এমএসসি বিটিএস কে ইনস্ট্রাক্ট করে যে ট্রান্সমিটেড পাওয়ারটি বাড়িয়ে দেওয়ার জন্য, যাতে কলটি ড্রপ না করে। কিন্তু কখনো যদি এমন হয় যে এমএসটি মোবাইল স্টেশনটি একটি বিটিএস এর কভারেজ এরিয়া ছেড়ে অন্য একটি বিটিএস এর কভারেজ এরিয়াতে ঢুকে যায়, তখন এমএসসি সাথে সাথে অন্য যে বিটিএস এর কভারেজ এরিয়াতে সে ঢুকে গেল তাকে এই কলের যাবতীয় দায়িত্ব হ্যান্ড ওভার করে। এই প্রসেসটিকে হ্যান্ড ওভার অথবা হ্যান্ড অফও বলে, এবং ভয়েস চ্যানেল এবং কন্ট্রোল চ্যানেলের যাবতীয় দায়িত্ব তখন নতুন বিটিএসটি পুরনো বিটিএস থেকে টেক ওভার করে। এই মাধ্যমেই মূলত মোবাইল কলটি আসলে হয়। এই পুরো প্রসেসটি আমরা একটি ভিডিওর মাধ্যমে পরবর্তীতে দেখব। চলুন এবার আমরা দেখে আসি সেলুলার কমিউনিকেশনের জেনারেশন, অর্থাৎ আমাদের এই যে প্রথম সেলুলার মোবাইল ফোন তৈরি হওয়ার পর থেকে এই যে ক্রম বিকাশটি হয়েছে,
কিভাবে আমাদের সেলুলার কমিউনিকেশন ইভলভ হয়েছে তার যে প্রসেসটি সেটি এই টেবিলে দেওয়া আছে। প্রথমে আমরা শুরু করব 1G দিয়ে। 1G টি শুরু হয় 1970 থেকে 1980-র দশকে, এবং সেক্ষেত্রে আমাদের কিছু প্যারামিটার এক্ষেত্রে রয়েছে। যেমন ডেটা ব্যান্ডউইথের কথা যদি বলি, সেক্ষেত্রে ডেটা ব্যান্ডউইথ ছিল মাত্র 2 কিলোবিট পার সেকেন্ড, ডেটা রেট ছিল 2 কিলোবিট পার সেকেন্ড, এবং এক্ষেত্রে টেকনোলজিটি ছিল সম্পূর্ণ অ্যানালগ। সে কারণে এই ধরনের টেকনোলজিকে আমরা বলছি অ্যানালগ সেলুলার। এবং যে সার্ভিসটি তারা প্রোভাইড করতো ফার্স্ট জিতে 1Gতে, সেটি হচ্ছে কেবলমাত্র ভয়েস। এক্ষেত্রে মাল্টিপ্লেক্সিং হিসেবে ব্যবহৃত হতো এফডিএমএ, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল এক্সেস অথবা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আমরা কেবলমাত্র সার্কিট সুইচিং ব্যবহার করতাম। সার্কিট সুইচিং নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এবং এক্ষেত্রে কোর নেটওয়ার্কটি ছিল পিএসটিএন, পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক, এবং হ্যান্ড অফের ধরনটা ছিল হরিজন্টাল। হরিজন্টাল এবং ভার্টিক্যাল এই দুই ধরনের হ্যান্ড অফ নিয়েও আমি আলোচনা করব। পরবর্তীতে 2G মূলত শুরু হয় 1990 থেকে 2000 সালে। এক্ষেত্রে ডেটা রেট ছিল 64 কিলোবিট পার সেকেন্ড। এই ধরনের টেকনোলজি মূলত ডিজিটাল সেলুলার, এবং যে সার্ভিস এই 2G প্রোভাইড করতো সেটি হচ্ছে ডিজিটাল ভয়েস, এসএমএস, হায়ার ক্যাপাসিটি প্যাকেট সাইজ ডেটা, এবং মাল্টিপ্লেক্সিং অথবা মাল্টিপল এক্সেস হিসেবে আমরা ব্যবহার করতাম টাইম ডিভিশন মাল্টিপল এক্সেস এবং ফোর্থ ডিভিশন মাল্টিপল এক্সেস। এক্ষেত্রে দুই ধরনের সুইচিং অর্থাৎ সার্কিট এবং প্যাকেট সুইচিং এক্ষেত্রে ব্যবহৃত হতো। কোর নেটওয়ার্ক হিসেবে আমরা পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক ব্যবহার করতাম, সংক্ষেপে যেটিকে আমরা পিএসটিএন বলি। এক্ষেত্রেও হ্যান্ড অফের ধরনটি ছিল হরিজন্টাল। 2.5G মূলত শুরু হয় 2001 থেকে 2004-এর মধ্যে, এবং এক্ষেত্রে ডেটা রেট ছিল 144 কিলোবিট পার সেকেন্ড, এবং টেকনোলজি ছিল জিপিআরএস, ইডিজি এবং সিডিএমএ। জিপিআরএস বলতে আমরা জানি জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসের শর্ট ফর্ম হচ্ছে জিপিআরএস, এবং ইডিজি এনহ্যান্সড ডেটা রেট ফর জিএসএম ইভ্যালুয়েশন, এবং সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপল এক্সেস। এক্ষেত্রে যে সার্ভিসটি আমরা পেতাম সেটি হচ্ছে এসএমএস, শর্ট মেসেজিং সার্ভিস, এবং মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস, এমএমএস। এক্ষেত্রে মাল্টিপ্লেক্সিং হিসেবে আমরা ব্যবহার করতাম সিডিএমএ, এবং এক্ষেত্রে সুইচিংটি কিন্তু কেবলমাত্র প্যাকেট সুইচিং, এবং তখনও আমাদের কোর নেটওয়ার্কটি ছিল পিএসটিএন। হ্যান্ড অফ ছিল হরিজন্টাল হ্যান্ড অফ। পরবর্তীতে আমরা 3Gতে মুভ করলাম। 3Gতে ইভলভ হলো আমাদের সেলুলার কমিউনিকেশন সিস্টেম, এবং সেটি শুরু হয়েছিল 2004 থেকে 2005-এর মধ্যে। এই 3Gটি ডেভেলপ করা হয়, জেনারেশনটি ডেভেলপ করা হয়। এক্ষেত্রে আমাদের ডেটা রেট ছিল 2 Mbps, এবং টেকনোলজি ছিল সিডিএমএ 2000, এবং আমাদের টেকনোলজি ছিল 1xRT, 1x RT বলতে পারি আমরা। এটি হচ্ছে সিঙ্গেল ক্যারিয়ার রেডিও ট্রান্সমিশন টেকনোলজি, সেজন্য এটিকে 1x দিয়ে সিঙ্গেল ক্যারিয়ার বোঝানো হচ্ছে, এবং RT বলতে রেডিও ট্রান্সমিশন টেকনিককে আমরা বলছি। এবং ইভো2, ইভো2 হচ্ছে ইভ্যালুয়েশন ডাটা অপটিমাইজড, এর শর্ট ফর্ম হচ্ছে ইভো2। এবং ইউএমটিএস, ইউএমটিএস আমরা জানি ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম, এটির শর্ট ফর্ম হচ্ছে ইউএমটিএস। ইডিজি 3Gতেও সাপোর্টেড ছিল। ইডিজি আমরা ইতিমধ্যে বলেছি এনহ্যান্সড ডেটা রেট ফর জিএসএম ইভ্যালুয়েশন। এবং এক্ষেত্রে যে সার্ভিসগুলো আমরা পেতাম সেটি হচ্ছে ইন্টিগ্রেটেড হাই কোয়ালিটি অডিও এবং ভয়েস এবং ডেটা, এই ধরনের সার্ভিস আমরা এই 3G থেকে পেতাম। মাল্টিপ্লেক্সিং হিসেবে এক্ষেত্রে অথবা মাল্টিপল এক্সেস হিসেবে ব্যবহৃত হতো সিডিএমএ, যেটি আমরা মিডের আগে আলোচনা করেছি। এখানে যতগুলো মাল্টিপ্লেক্সিং এবং মাল্টিপল এক্সেস টেকনিকের কথা উল্লেখ করা হয়েছে সবগুলোই কিন্তু আমরা ইতিমধ্যে পড়েছি। সুইচিংটি ছিল প্যাকেট সুইচিং, এবং কোর নেটওয়ার্কটি ছিল প্যাকেট নেটওয়ার্ক। হ্যান্ড অফ ছিল হরিজন্টাল। 3.5G এটি ডেভেলপ হয় মূলত 2006 থেকে 2010-এর মধ্যে, এবং এক্ষেত্রে ব্যান্ডউইথ ছিল 2 Mbps এর চেয়েও বেশি, এবং টেকনোলজি ছিল ইডিজি এবং ওয়াইফাই। এক্ষেত্রে সার্ভিসটি হচ্ছে ইন্টিগ্রেটেড হাই কোয়ালিটি অডিও এবং ভয়েস এবং ডেটা।
মাল্টিপল অ্যাক্সেস টেকনিক হিসেবে ব্যবহৃত হতো সিডিএমএ, এবং এটি কেবলমাত্র প্যাকেট সুইচিং, অল প্যাকেট। এক্ষেত্রে আমাদের কোডটি হচ্ছে প্যাকেট বেসড এবং কোড নেটওয়ার্কটি হচ্ছে ইন্টারনেট। আমাদের হ্যান্ড অফ টেকনিক হচ্ছে হরিজন্টাল, এবং 4G তে আমাদের স্টার্ট হয়েছিল 2011-এ, যেটি এখনো চলছে। 4G ডেভেলপমেন্ট এখনো চলছে এবং মূলত এখন 5G নিয়ে কাজ চলছে, এবং আমরা খুব তাড়াতাড়ি আশা করছি যে 5Gটি শুরু হয়ে যাবে 2020-এর মধ্যে প্ল্যান আছে, এবং কিছু কিছু জায়গায় টেস্ট চলছে, 5G লঞ্চের টেস্ট চলছে। 4Gর কথা বলছিলাম। 4Gর ডাটা রেট মূলত 1 Gbps, এবং এক্ষেত্রে টেকনোলজি হিসেবে WiMAX LTE ব্যবহৃত হয়। WiMAX এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, এবং LTE হচ্ছে লং টার্ম ইভ্যালুয়েশন। ওয়াইফাই আমরা সবাই জানি ওয়্যারলেস ফিডেলিটি, এবং এক্ষেত্রে সার্ভিস হিসেবে আমরা ডাইনামিক ইনফরমেশন অ্যাক্সেস এবং ওয়্যারেবল ডিভাইস ব্যবহার করি সার্ভিস হিসেবে। এবং এক্ষেত্রে যে মাল্টিপল অ্যাক্সেস টেকনিকটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে সিডিএমএ, এবং এক্ষেত্রে সুইচিং হচ্ছে অল প্যাকেট বেসড, এবং কোন নেটওয়ার্কটি হচ্ছে কমপ্লিটলি ইন্টারনেট, এবং হ্যান্ড অফ ক্ষেত্রে প্রথমবারের মতো হরিজন্টাল এবং ভার্টিক্যাল। যাই হোক, পরবর্তীতে আমরা 5G তে চলে আসব। 5G যেটা ইতিমধ্যে বলেছি যে কিছু কিছু জায়গায় টেস্ট চলছে 5G, আমরা খুব শীঘ্রই 5G তে লঞ্চ করব, এবং এক্ষেত্রে ডাটা রেট হচ্ছে 1 Gbps এরও চেয়েও বেশি, এবং টেকনোলজি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সার্ভিস হচ্ছে ডাইনামিক ইনফরমেশন অ্যাক্সেস ওয়্যারেবল ডিভাইস উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যাপাবিলিটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্যাপাবিলিটি সেক্ষেত্রে থাকবে, এবং মাল্টিপ্লেক্সিং অথবা মাল্টিপল অ্যাক্সেস টেকনিক হিসেবে আমরা ব্যবহার করব কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এবং সুইচিং টেকনিক হিসেবে আমরা অল প্যাকেট সুইচিং আমরা ব্যবহার করব। কোন নেটওয়ার্ক হিসেবে আমরা ইন্টারনেটকে ব্যবহার করব, এবং হ্যান্ড অফ টেকনিক হিসেবে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল এই দুটি হ্যান্ড অফ আমরা ব্যবহার করব। আমি বলছিলাম যে এক্ষেত্রে দুটি টার্ম আমাদের কাছে এখনো অপরিচিত, একটি হচ্ছে প্যাকেট সুইচিং আর একটি হচ্ছে সার্কিট সুইচিং। সুইচিং এর দুটি টাইপ, সার্কিট এবং প্যাকেট সুইচিং, এবং হ্যান্ড অফেরও দুটি টাইপ, একটি হচ্ছে হরিজন্টাল হ্যান্ড অফ এবং একটি হচ্ছে ভার্টিক্যাল হ্যান্ড অফ। শুরুতেই আমি সুইচিং নিয়ে একটু আলোচনা করি। সবার প্রথমে বলি সার্কিট সুইচিং এর কথা। সার্কিট সুইচিং মূলত হচ্ছে এমন ধরনের একজন সুইচিং টেকনিক যেখানে ট্রান্সমিটার এবং রিসিভার অর্থাৎ সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে একটি ফিজিক্যাল পাথ থাকে, অর্থাৎ একটি ফিজিক্যাল পাথের মাধ্যমে সোর্স থেকে ডেস্টিনেশনে সিগন্যালকে ট্রান্সফার করা হয়, এবং সবগুলো সিগন্যাল, সবগুলো ইনফরমেশন অথবা সবগুলো ডেটা অথবা প্যাকেট যাই বলি না কেন সেটি একই পাথ দিয়ে ট্রান্সমিট করা হয়। এক্ষেত্রে সার্কিট সুইচিং এ আমাদের ব্যান্ডউইথ রিজার্ভ করা থাকে, এবং খুব স্বভাবতই যে ব্যান্ডউইথের ওয়েস্টেজ হয়, ব্যান্ডউইথ নষ্ট হয় বেশি। সার্কিট সুইচিং এর কথা যেটা বলছিলাম যে এক্ষেত্রে ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে একটি ফিজিক্যাল পাথ থাকে, যেটি প্যাকেট সুইচিং এ থাকে না। প্যাকেট সুইচিং এ সোর্স এবং ডেস্টিনেশনে কোনো ফিজিক্যাল পাথ বর্তমান থাকে না, এবং যে প্যাকেটটি আছে সেই প্যাকেটটি কিন্তু একই পাথ দিয়ে কিন্তু যায় না, সে আলাদা আলাদা পাথ দিয়ে যায়, এবং প্যাকেটগুলো ইন্ডিপেন্ডেন্ট থাকে। প্যাকেটে আমরা সোর্স এবং ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস দেওয়া থাকে, প্যাকেটের সাথে দেওয়া থাকে সোর্স এবং ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস, অর্থাৎ প্যাকেটটি এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট থাকে, সে স্বাধীনভাবে স্বাধীন রুটে যে কোনো রুট ব্যবহার করে সে সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারে। এবং এক্ষেত্রে প্যাকেট সুইচিং এ আমাদের ব্যান্ডউইথ রিজার্ভ করা থাকে না, সে ডাইনামিক্যালি ব্যান্ডউইথ অ্যালোকেট করে নিতে পারে, সেক্ষেত্রে ব্যান্ডউইথ ওয়েস্টেজ হওয়ার সম্ভাবনাও কিন্তু কম থাকে বা থাকেই না। এবার আসি হ্যান্ড অফের যে দুটি টেকনিকের কথা বলেছি, একটি হচ্ছে হরিজন্টাল এবং অন্যটি হচ্ছে ভার্টিক্যাল হ্যান্ড অফ। শুরুতেই চলে আসবো হরিজন্টাল হ্যান্ড অফ। হরিজন্টাল হ্যান্ড অফ বলতে, হ্যান্ড অফ আমরা ইতিমধ্যে বলেছি যখন একটি এমএস তার নিজের বিটিএস এর কভারেজ এরিয়া ছেড়ে অন্য একটি বিটিএস এর কভারেজ এরিয়াতে চলে আসে, অর্থাৎ একটি সেল থেকে অন্য একটি সেলে এমএস যখন চলে আসে তখন এমএসসি
এই এমএস এর এই মোবাইল স্টেশনের ভয়েস এবং কন্ট্রোল চ্যানেলের যাবতীয় কন্ট্রোল পুরানো সেল থেকে নতুন সেলে ট্রান্সফার করে। অর্থাৎ কল রিলেটেড যাবতীয় দায়িত্ব যখন যে সেলের কভারেজ এরিয়াতে এমএসটি ঢুকে পড়েছে তাকে হ্যান্ডওভার করা হয়, তখন সেই প্রসেসটিকে আমরা বলছি হ্যান্ড অফ অথবা হ্যান্ডওভার। সেই হ্যান্ডওভারের একটি হচ্ছে হরিজন্টাল হ্যান্ড অফ। এই হ্যান্ড অফটি যখন সিস্টেমের ভেতরে হবে, একটি সিস্টেম তার ভেতরে যখন হবে, অর্থাৎ ইন্ট্রা সিস্টেম হ্যান্ড অফ যখন হবে, তখন সেটিকে আমরা বলছি হরিজন্টাল হ্যান্ড অফ। এবং যখন আলাদা আলাদা সিস্টেমের মধ্যে অর্থাৎ ইন্টার সিস্টেম হ্যান্ড অফ হবে, তখন সেই ধরনের হ্যান্ড অফকে আমরা বলছি ভার্টিক্যাল হ্যান্ড অফ। এটা হচ্ছে ভার্টিক্যাল হ্যান্ড অফ এর বিষয়। অর্থাৎ এখানে যে টার্মিনোলজি গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা ব্যাখ্যা করলাম। আমরা যদি বিশ্বের পরিপ্রেক্ষিতে চিন্তা করি, তাহলে 1G থেকে 5G এই ক্রম বিকাশটি এভাবে আমরা দেখতে পাচ্ছি, এবং কি কি টেকনোলজি ব্যবহার করা হয়েছে, কি কি সার্ভিস ইউজারকে দেওয়া হয়েছে, কোন ধরনের মাল্টিপল অ্যাক্সেস টেকনিক ইউজ করা হয়েছে, সুইচিং টেকনিক ইউজ করা হয়েছে, নেটওয়ার্ক ইউজ করা হয়েছে এবং হ্যান্ড অফ ইউজ করা হয়েছে, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করেছি। এবার আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, অর্থাৎ বাংলাদেশে সেলুলার কমিউনিকেশনের যে ক্রম বিকাশের যে ধারাটি সেটি কেমন ছিল। আপনারা অনেকেই হয়তো জানেন যে বাংলাদেশে মূলত যে সেলুলার কমিউনিকেশনের যাত্রাটি শুরু হয়েছিল 1979 সালে, যখন সেবা টেলিকমকে সেলুলার সার্ভিস প্রোভাইড করার জন্য প্রথম লাইসেন্স দেওয়া হয় 1979 সালে। পরবর্তীতে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, যেটি সিটিসেল নামে পরিচিত, তাদেরকে লাইসেন্স দেওয়া হয়। এবং বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর, বর্তমানে মোবাইল অপারেটর গ্রামীণফোন, যাদের 7 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে, তাদের লাইসেন্স আসে মূলত 1996 সালে। অর্থাৎ গ্রামীণফোন তাদের যাত্রা শুরু করে 1996 সালে, এবং পরবর্তীতে ধীরে ধীরে বাংলালিংক, রবি, টেলিটক, এয়ারটেল অথবা সিটিসেল, তারা সিটিসেল যদিও অনেক পুরনো কোম্পানি এবং তারা কাজ করে অন্য একটি টেকনিকে, সিডিএমএ বেসড, এবং আমাদের বাকি যে অপারেটর তারা শুরু করেছিল জিএসএম বেসড অপারেশন দিয়ে। এবং আমাদের যে 1G 2G এই যে ক্রম বিকাশটি, এটি ছিল এরকম যে বাংলাদেশে প্রথমে 3G বেসড যে কমিউনিকেশন সেটি মূলত চালু হয়েছিল 2013 সালে 3G, এবং 2013 সালে প্রথম রবি টেলিফোন অপারেটর তারা 3.5G তে লঞ্চ করেছিল 2013 সালে, এবং পরবর্তীতে 2018 শেষের দিকে 4G লঞ্চ হয় বাংলাদেশে। যদিও সেলুলার কমিউনিকেশনের বাইরেও 4G টেকনিক বলে আরো একটি টেকনিক আছে, আপনারা সবাই জানেন, ওয়াইম্যাক্স, যেটি হচ্ছে ব্রডব্যান্ড এক্সেস, ওয়্যারলেস ব্রডব্যান্ড এক্সেস নামে পরিচিত ওয়াইম্যাক্স। কিউবি, বাংলা লায়ন, তারা ওয়াইম্যাক্স সার্ভিস দিয়েছিল, যদিও এখন আর ব্যবহৃত হয় না, কেননা ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস এত বেশি চলে এসছে এবং আমাদের মোবাইল ফোনগুলো ডেটা রেট এত বেশি বেড়ে গেছে যে ওয়াইম্যাক্স এর এখন প্রয়োজন হয় না বলে কিউবি, বাংলা লায়ন তারা তাদের সার্ভিসগুলোকে গুটিয়ে নিয়েছে। ওয়াইম্যাক্স এর সার্ভিসটি মূলত চালু হয়েছিল, অর্থাৎ ওয়্যারলেস ব্রডব্যান্ড এক্সেস বলতে যেটিকে আমরা বোঝাচ্ছি, সে ওয়্যারলেস ব্রডব্যান্ড এক্সেস সার্ভিসটি চালু হয়েছিল ওয়াইম্যাক্স আকারে 2008 সালে, এবং পরবর্তীতে আমাদের সেলুলার সিস্টেমের আওতায় 4G, অর্থাৎ এই যে ইভলিউশনটি আমরা দেখলাম, এই ইভলিউশনের আওতায় 4G চালু হয়েছিল বাংলাদেশে 2018 সালে। এখন এটি এখনো চলছে, আমরা অনেকেই হয়তো খেয়াল করেছি, যখন প্রথমে আমাদের এই 3G থেকে 4G তে অথবা 2.5G তে থেকে আমাদের 3G তে যখন আমাদের মুভ শুরু হয়, অর্থাৎ আমরা ট্রান্সফার করা শুরু করি, আমরা যখন আপগ্রেড করা শুরু করি, তখন আমরা অনেকেই খেয়াল করেছি যে আমাদের H+ বলে একটা সিম্বল আসতো। H+ বলতে আমরা বোঝাচ্ছি আসলে হাই স্পিড ডাটা প্যাকেট এক্সেস অথবা হাই স্পিড প্যাকেট এক্সেস বলা হয়। এটি হচ্ছে মূলত H+, যেটি আমাদের যে বারগুলো রয়েছে, আমাদের সিগন্যাল স্ট্রেংথ দেখানোর জন্য যে বারগুলো ব্যবহৃত হয়, সেখানে আমাদের H+ দেখানো হতো এবং কখনো কখনো E দেখানো হতো। আমরা যখন শহর থেকে একটু গ্রামের দিকে যেতাম, তখন কিন্তু সেখানে পুরোটা আপগ্রেডেশন হয়নি,
অর্থাৎ তখন 3G দেখাতে H+ দেখানো হতো এবং 2.5G দেখাতে EDG দেখানো হতো। সেটি মূলত আমাদের H+ এবং E আকারে দেখানো হতো। এখন আমরা 4G-তে চলে এসেছি, আমাদের এখানে 4G দেখায়, যেটি মূলত LTE বেসড, লং টার্ম ইভ্যালুয়েশন বেসড কমিউনিকেশন, সেটি আমাদের এখানে দেখা যাচ্ছে। আজকে আলোচনা আমরা এখানেই সীমাবদ্ধ রাখবো। আমরা সেলুলার কমিউনিকেশনের জেনারেশন পর্যন্ত দেখলাম, আমরা বিশ্ব পরিপ্রেক্ষিত আলোচনা করলাম, বাংলাদেশ পরিপ্রেক্ষিত আলোচনা করলাম এবং সেলুলার কমিউনিকেশনের শুরু থেকে বর্তমান পর্যন্ত যে ইভলিউশনটি হয়েছে, যে ইভলভ হয়েছে, সেটি কিভাবে ইভলভ হয়েছে সে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। পরবর্তী লেকচারে আমরা যাব মূলত যে জেনারেশন অফ সেলুলার কমিউনিকেশন নিয়ে এখানেও বিস্তারিত আছে, সেটি থেকেই আমরা মূলত আমাদের পরের লেকচারটি শুরু করব। এবং এইমাত্র আমরা এই টেবিলে যে সকল সংক্ষিপ্ত ফর্ম আলোচনা করেছি জিপিআরএস, ইডিজি এবং সিডিএমএ থেকে, সেই সংক্ষিপ্ত রূপগুলোর ফুল ফর্মগুলো আমরা এখানে আপনাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। একমাত্র সাবধানতা, সতর্কতাই পারে আমাদের এই ক্রিটিক্যাল সিচুয়েশনে, এই ক্রান্তিকালে আমাদের সবাইকে সুস্থ রাখতে, ভালো রাখতে। সুতরাং আশা করি আপনারা সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে ধন্যবাদ।